হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি ভালো আছি। এই গল্পের আগের পার্টটি যারা দেখোনি অবশ্যই দেখে নাও। টাটা। পেছন থেকে কুকুরগুলো ঘেউ ঘেউ করে উঠলো। আমি পেছন ফিরে হাত জোর করে বললাম, প্লিজ আজ আমায় ছেড়ে দে। আজ তো শেষ দিন, তে তো চলেই যাচ্ছে। আজকের দিনটুকু ছেড়ে দে। হঠাৎই একটা কুকুর আমার পড়ে যাওয়া প্লাস্টিকটা নিয়ে তের বাড়ির পেছনে চলে গেল। ওখানে তো তেল জন্য আনা সব নেল পালিশ। আরেকটা কুকুর আমার পেছন পেছন হেঁটে হেঁটে গেউ গেউ করছে। কুকুরগুলোকে অনুসরণ করতে করতে তের বাড়ির পেছনে চলে গেলাম। তেরের বাড়ির পেছনের দরজাটা ওদিকেই। কুকুরগুলো প্লাস্টিকটা ওখানে ফেলে রেখে চলে গেল। দেখিতে সেখানে দাঁড়িয়ে আছে। তের চোখের কোণে জল চিকচিক করছে। আমি হাত বাড়িয়ে জলটা মুছিয়ে দিতে গেলে তার আগে তে নিজে চোখের কোণে জলটা মুছে নিল। তারপর দীর্ঘশ্বাস ফেলে বলল, আমরা চলে যাচ্ছি। কিন্তু কেন? আর হঠাৎ করে যে? বাবা ট্রান্সফার হয়ে আছে। সত্যি, দারোগা বাবুর যে ট্রান্সফার আমার জীবনে খুশি বয়ে নিয়ে এসেছিল, আজ সেই ট্রান্সফার আমার জন্য চোখের জল এনে দিল। ধরা গলায় বললাম, এই নাও তোমার 7 রঙা রামধনু রঙের নেল পালিশ। অনেকটা ঘুরে ঘুরে খুঁজে খুঁজে কিনে এনেছি। তের মুখে হাসি ফুটে উঠলো। প্লাস্টিকটা হাসি মুখে নিয়ে নিল। আমি আমি তোমায় খুব। তের কথা শেষ হওয়ার আগে দারোগা বাবুর ডাক পড়লো, তে আসি তবে। তারপর বন্ধ হয়ে গেল দরজা। হয়তো তের জীবনটা আজ একসাথে বন্ধ হলো। চুপচাপ হাঁটতে হাঁটতে রাস্তায় এসে দাঁড়ালাম। ভিড় ফাঁকা হয়ে গেছে। সামনের দাঁড়ানো 4 চাকার দরজা ঠেলে ভেতরে ঢুকে গেল তে। কি ভাবছেন, যে গাড়ি চলতে শুরু করবে আমি হাত নাড়তে শুরু করব? আর গাড়ির জানলার কাছ নামিয়ে তেও ছলো ছলো চোখে হাত নাড়াবে? না, সেরকম কিছুই হলো না। জানলার ধারে সিটে তের বদলে দারোগা বাবু বসলেন। স্লো মোশনে না, বরং কিছুটা স্পিডে গাড়িটা বেরিয়ে গেল। শেষবারের মতো তার মুখটাও দেখা হলো না। খালি বাড়িটার দিকে একবার তাকিয়ে সাইকেলে বাড়ির পথ ধরলাম। কুকুরগুলো আজ তাড়া দিল না। আরো পিছন পিছন অনেকটা পথ এলো। চুপচাপ বাড়ি এসে শুয়ে রইলাম। সব যেন কেমন ফাঁকা ফাঁকা লাগছে। একদিনেই যেন নিঃস্ব হয়ে গেলাম। না না, বলা ভালো এক মুহূর্তে। চুপচাপ বালিশ ভিজে যাচ্ছে। আর যে কিছু করার নেই আমার। তাই আমার জীবনে আসা এক ঝলক মুক্ত হাওয়ার মতো কিছুটা স্বস্তি দিয়ে ফিরে গেছে নিজের জায়গায়। খাওয়া বাদ দিয়ে এক মন খারাপে দুপুর কাটলো। বিকেলে জেঠিমার বকুনিতে খেতেই হলো। তারপর সন্ধ্যায় ছাদে গিয়ে বিড়ির পুরো প্যাকেটটা শেষ করলাম। তে চলে যাওয়ার পর 1 মাস কেটে গেছে। এই 1 মাস যে কি করে কাটিয়েছি তা শুধু আমিই জানি। চুপচাপ হয়ে গেছে। বাইরে ঘুরতে যাওয়ার ইচ্ছেটাই একেবারেই মরে গেছে। তবে হ্যাঁ, মাঝে মাঝে তের পাড়ার কুকুরগুলোকে বিস্কিট খাইয়ে আসি। যতদিন তে ছিল ততদিন ওই পাড়ায় দেখতে পেলেই দৌড় করাতো। আর এখন দেখতে পেলে সামনে এসে চুপ করে দাঁড়িয়ে থাকে। ওরা তো অনেক সময় আমাকে বাড়ি অব্দি ছেড়ে যায়। বেশ ভালোই বন্ধুত্ব হয়েছে ওদের সাথে। আজ স্কুলের রেজাল্ট বের হবে। মরকটগুলো ইতিমধ্যেই আমার বাড়ি এসে হাজির। সবাই টেনশন করছে, শুধু আমি ছাড়া। আমার তেমন কিছু নিয়ে আর মাথা ব্যথা নেই। তাই তো সেই দূরে সরেই গেল। তবে আরে তোর রেজাল্ট নিয়ে ভয় পেয়ে কি হবে? ফেল আর পাস দুটোই এক ব্যাপার। ক্লাসে ঢুকে পেছন বেঞ্চ দখল করে বসে পড়লাম। ফার্স্টের সেকেন্ড হওয়ার ভয়, সেকেন্ডের থার্ড হওয়ার ভয়, আর ভালোদের পিছিয়ে যাওয়ার ভয়, খারাপদের ফেল করার ভয়। আর আমার সেই কোনো চিন্তা নেই। যেটা বলেছে এবারে ফেল করলে চা দোকানের কাজে লাগিয়ে দেবে। তা মন্দ হবে না। সকাল সকাল উঠে কাটিং চা বানিয়ে কাস্টমারদের খাওয়াবো। আর আমার দূর কত দূর তা তো নিজেই জানি। সুতরাং ডোন্ট ওয়ারি, বি হ্যাপি। একটু পরে স্যারেরা মার্কশিট নিয়ে ঢুকলো। আমি বিরস মুখে বাইরে তাকিয়ে আছি। হঠাৎ স্যারদের মুখে আমার নাম শুনে চমকে গেলাম। এত তাড়াতাড়ি আমার নামও চলে এলো। মরকটদের ঠেলায়
তাই উঠে দাঁড়ালাম। আমি নাকি ক্লাসের মধ্যে তৃতীয় হয়েছি। স্যারেরাও কেমন যেন অবাক হয়ে তাকিয়ে আছে। পেছন থেকে মরকটগুলো সিটি দিতে শুরু করেছে। আমি ওদের কান্না দেখে লজ্জা পেয়ে গেলাম। তবে সত্যি বলতে আমি কম অবাক হইনি। তবে একটাই দুঃখ রয়ে গেল, কাটিং চা খাওয়ার স্বপ্ন তো স্বপ্নই রয়ে গেল। স্যারেরা চলে যেতেই মরকটগুলো আমি কাঁধে তুলে জিও কমপ্লিট করতে করতে বারান্দায় এলো। দেখি সামনে তে দাঁড়িয়ে আছে। ভেবেছিলাম ভুল দেখছি, না না সত্যিই এসেছে। মরকটগুলো আমায় নামিয়ে দিয়ে চলে গেল। এবারে আমাদের ক্লাসে ফার্স্ট হয়েছে তে আসছে আমার দিকে এগিয়ে। আসতেই আমার হার্টবিট বাড়তে শুরু করেছে। চারদিকে একবার চোখ বুলিয়ে নিলাম। স্কুলের লম্বা বারান্দা, শেষ মাথায় কয়েকটা ছেলে ছাড়া আর কেউ নেই। তে এবার আমার একেবারে কাছে এসে দাঁড়িয়েছে। আমি মাথা নিচু করে দাঁড়িয়েই রইলাম। শেষ পর্যন্ত তে নীরবতা ভঙ্গ করে বলল, খুব ভালো রেজাল্ট করেছো তুমি জাংকুক, কংগ্রাচুলেশনস। তুমিও তো ফার্স্ট হয়েছো তে, তোমাকেও কংগ্রাচুলেশন। ওটা কংগ্রাচুলেশন নয় জাংকুক, কংগ্রাচুলেশনস। তোমাকেও ওটাই। আজ রেজাল্ট নেওয়ার জন্য এসেছি। একদম ট্রান্সফার সার্টিফিকেট নিয়ে চলে যাব। বাবা দাঁড়িয়ে আছে। তার দিকে একবার তাকিয়ে আবার মাথা নিচু করে নিলাম। এবারতে ব্যাগ থেকে একটা কাগজের প্যাকেট বের করলো। দেখি আবির। হ্যাপি হোলি বলে একটু আবির আমার গালে লাগিয়ে দিল। তারপর ফিসফিসিয়ে বলল, আই লাভ ইউ জাংকুক, আমি তোমাকে ভালোবাসি। আমি বড় বড় চোখ করে তার দিকে তাকাতে তার সাথে সাথে আমায় জড়িয়ে ধরে আমার গালে আলতো করে ঠোঁট চোয়ালো। বিশ্বাস করুন আমার হৃৎপিণ্ড যেন একেবারে বেরিয়ে যাচ্ছিল। তারপর আমায় ছেড়ে দিয়ে তার বারান্দা পেরিয়ে দৌড় দিল। আমি ধপাস করে মেঝেতে পড়ে গেলাম। মাথায় জোর লেগেছে। সে ঘটনার পর অনেক বছর কেটে গেছে। সে 16 বছরের জাংকুক এখন 26-এ উঠে পড়েছে। তবে চ্যাংড়ামি না, মানে আপনাদের ভাষায় পাকামিটা এখনো সমানতালে রয়ে গেছে। তবে এখন আর ফাঁকিবাজ না, এখন একটু দায়িত্বশীল হয়ে গেছি। বর্তমানে আমার দ্বারা দুটো কসমেটিক্সের দোকান পরিচালিত হয়। তো যাওয়ার পর পড়াশোনাটা ঠিকঠাক চালাতাম, কিন্তু যেটু সে বছরে গত হওয়ায় জিমিনের আর জেটির খেয়াল রাখতে গিয়ে আর সংসার সামলাতে গিয়ে, তবে অর্থই হচ্ছে বড় ব্যাপার, তাই পড়াশোনা খুব বেশি চালাতে পারলাম না। এসএসসিতে ইতি টেনে দিয়ে দুটো দোকান খুলে রেখেছি। আপাতত সব দিকেই সামলে ভালোই আছি। তবে হ্যাঁ, মরকটরা পড়াশোনা ছাড়েনি। ওরা এখন কিছু না কিছু অবশ্যই করছে। ওদের তো আর আমার মতো কপাল নয়। আর ওইসব অজুহাত দিয়ে ওরা আমাকে এখনো ছাড়েনি। আমি এখনো ওদের কমরেড। সকালের দিকে দোকানে গেলাম। অবশ্য আমার কিছুই করতে হয় না, লোক রাখা আছে, বেশ সামলে নেয়। তবে মালিক হিসেবে দেখাশোনাটা আমি নিয়মিত করি। বাজার নিয়ে ফেরার পথে দেখলাম মরকটগুলো আমার জন্য গোলের মুখে অপেক্ষা করছে। বাড়িতে বাজার পৌঁছে দিয়ে নদীর ধারে চলে গেলাম। প্রায় অনেক মাস এদিকে আসা হয়নি। দুপুরের দিকে মরকটগুলোর সঙ্গে বাড়ি ফিরছি। আমি ছিলাম ইউনোর সাইকেলে। হঠাৎ একটা 4 চাকা এসে দাঁড়ালো আমাদের সামনে। বেসামাল হয়ে কাদায় পড়লাম। উঠে দেখি গাড়িটা আমাদের পেরিয়ে চলে যাচ্ছে। দোষ তো ওদের, একটা সরিও তো বলতে পারতো। রাগের মাথায় একবার কাদা ছড়ে দিলাম গাড়িতে। গাড়িটা থেমে গেল। গাড়ি থেকে নামলো একটা জিন্স টপের শহরে সুন্দরী। যেমন তেমন দাঁড়িয়ে রইলাম। একটু পেছন ঘুরে দেখি মরকটগুলো সাইকেল নিয়ে দৌড় দিল। আমি পা বাড়ালাম, কিন্তু পেছন থেকে একটা শক্ত হাত আমার শার্টের কলার চেপে ধরলো। আর কেউ না, সেই শহরে সুন্দরী। তারপর দুঃখের কথা কি বা বলি, মেয়েটার হাতে এক থাপ্পড় খেয়ে আমার সমস্ত লাফালাফি বন্ধ হয়ে গেল। মরকটগুলো এই যাত্রা বেঁচে গেলেও আমায় 100টা কান ধরে উঠবস করতে হলো। উপরন্ত গাড়ি দিয়ে সাফ করতে করতে দম ছুটে গেল। নিজের উপরে এখন রাগ হচ্ছিল, কেন যে কাদা ছুটতে গিয়েছিলাম কে জানে। বাড়ি ফিরে দেখি মরকটগুলো খাবার টেবিলে বসে চিংড়ি
তরকারি খাচ্ছে, আরো কত কিছু যে উপস্থিত। হেব্বি রাগ হলো, কিন্তু খাবারের গন্ধ আর থাকতে না পেরে স্নান সেরে খেতে বসলাম। ততক্ষণে বেটাদের খাওয়া শেষ। যেতে যেতে বলে গেল ওই শহরে সুন্দরীকে দেখে ছাড়বে, যদিও ওদের কথায় বিশেষ বিশ্বাস হলো না। বিকেলের দিকে পায়ের যন্ত্রণার জন্য আর দোকানে যেতে পারলাম না। আচ্ছা, এই বয়সে কি আর কান ধরে উঠবস করা যায় বলুন? সন্ধ্যার দিকে জীবনের বানানো পেঁয়াজি খেতে খেতে টিভিতে খেলা দেখছিলাম। তখনই মরকটগুলো এসে হাজির। সত্যি এদের টাইমিংটা না, ধ্যাৎ। এবার আবার 80 টাকার কিলো পেঁয়াজিতে ভাগ বসাবে। তবে ওরা এসে যে খবর দিল তাতে আর পেঁয়াজি খাওয়ার ইচ্ছে তেমন নেই। আসলে ওই শহরে সুন্দরী মেয়ে হচ্ছে আমার তে। পেঁয়াজি খেতে খেতে সবাই হিসাব নিকাশ করে নিলাম, কাল একবার ওদের পাড়ায় যাব। আরে যতই হোক আমার ছোটবেলার ক্রাশ, একবার টুকি করে ওকে তো দিয়ে আসতেই হবে। যে কথা সেই কাজ। সকাল সকাল জেঠির বাজার শেষ করে দিয়ে কুকুরগুলোর জন্য বিস্কিট নিয়ে দৌড়ালাম তেদের পাড়ায়। আবার সাইকেল নিয়ে বেরিয়ে তের বাড়ির সামনে গিয়ে দাঁড়ালাম। তে বেলকনিতে দাঁড়িয়ে তবে ফুল গাছ লাগাচ্ছে। সাইকেলের বেল বাজাতেই তে ফিরে তাকালো। আমি জাঙ্কুক, মনে আছে কি? কথা শেষ হওয়ার আগে পেছন থেকে ঘেউ ঘেউ শব্দ পেলাম। সাথে সাথে ওদের দিকে বিস্কুটগুলো ছুড়ে দিলাম, কিন্তু বিস্কুট না খেয়ে কুকুরগুলো আজ আমার দিকে তেড়ে এলো। আমিও সাইকেল নিয়ে দিলাম দৌড়। এত বছর যখন তে ছিল না, তখন কুকুরগুলো বেশ ভাব জমিয়েছিল। যেই রাতে চলে এলো অমনি জামাই আদর শুরু করলো। ধুর, মনটা খারাপ হয়ে গেল। তে আদেও আমার কথা শুনতে পেলো কিনা কে জানে। উফ, দোকান খুলে হয়েছে এক সমস্যা। মেয়েদের জিনিসে সব নাম জানতে হয়, আবার উপকারিতাও জানতে হয়। দুপুরের দিকে দোকান বন্ধ করে সাইকেল নিয়ে বেরিয়ে গেলাম। বাইকও আছে বাড়িতে, কিন্তু ওটা আমার প্রাণের থেকে বেশি প্রিয়, তাই রোজ সকালে ওটা ধুয়ে মুছে রেখে দিই। তবে ওটাতে আর চড়ে বসা হয় না। পাড়ায় ঢুকতেই আয়ুদের বারান্দা থেকে চোখ গেল। মেয়েটা এই সময় রোজ হলুদ মেখে বসে থাকে আর ডেবডেবি আমার দিকে তাকিয়ে থাকে, যেন আমি মানুষ নই, হেঁটে চলে বেড়ানো কোনো ফুসকা, পেলেই ঠপ করে মুখে ভরে দেবে। চোখ নামিয়ে নিলাম, কারণ জেঠিমা বলে আয়ুর নজরের জন্য নাকি আমি দিন দিন শুকিয়ে যাচ্ছি। ধরেছে। বিকেলের দিকে দোকানে যাব বলে নিচে নামতে দেখি তের মা চেয়ারে বসে জেঠিমার সাথে গল্প করছে। কেসটা কি হলো? এই তো 2 দিন হলো তেরা এসেছে, এর মধ্যে কি করে বন্ধুত্ব হলো? কিন্তু ওদের কথাবার্তা শুনে মনে হচ্ছে না যে ওদের সদ্য পরিচয় হয়েছে, মনে তো হয় পূর্ব পরিচিত। জিমিলকে ডেকে জিজ্ঞাসা করলাম, কে রে এটা? মায়ের কলেজের ফ্রেন্ড, পাশের বাড়ি থাকতে এসেছে। এই আজকে মায়ের সাথে দেখা হলো। জিমিলের কথা শেষ না হতে দৌড় দিলাম। এখন এই জেঠিমার ফ্রেন্ড থুরি, তের মাকে পাঠাতে হবে। মাকে রাজি করাতে পারলেই মেয়ে এমনিই পটে যাবে। গিয়ে ফ্রিজ থেকে বের করে আনলাম জিমিলের তৈরি চকলেট কেক। তারপর একেবারে সোজা গিয়ে দাঁড়ালাম তের মায়ের সামনে। হাই আন্টি। নমস্কার। যা বাবা, এই তো প্রথমেই কেস খেয়ে গেলাম। নমস্কার। জেঠিমাই পরিচয় করিয়ে দিল, ও জাংকুক, আমার বড় ছেলে। জেঠিমা কোনোদিন আমায় নিজের ছেলে ছাড়া অন্য কোনো পরিচয় দেয় না। এই জেঠিমাটা না সবসময় আমায় ইমোশনাল করে দেয়। না না, এখন ইমোশনাল হলে চলবেই না। দাঁত কেলিয়ে হেসে বলে উঠলাম, এই দেখো আন্টি, আমার হাতের তৈরি কেক, ইউ ইট মাস্ট ট্রাই। আন্টি আমার দিকে বড় বড় চোখ করে দেখছে, মনে হয় আন্টিকে ইমপ্রেস করার চক্করে পড়ে ভুলভাল ইংরেজি বলে ফেলেছি। আন্টি নিম পাতা চেবানোর মতো মুখ করে উত্তর দিল, আমি কেক পছন্দ করি না। যা, এই তো দেখি ফার্স্ট বলে আউট হয়ে গেলাম মনে হয়। ধুর, এই কেমন মহিলা, কেক তাও চকলেট কেক পছন্দ করে না। বেচারা মুখ করে ওদের মাঝখান থেকে উঠে এলাম। জেঠিমা আমার দিকে কেমন যেন করে তাকিয়ে আছে। জিমি তো রীতিমতো রাগে ফুঁসছে। দোকান থেকে ফিরে তেদের পাড়ায় আর গেলাম না। রোজ রোজ কুকুরদের তাড়া খাওয়া কারই বা ভালো লাগে, কিন্তু বাড়িতে পা দিতে খারাপ মনটা একেবারে ভালো হয়ে গেল। সুগার বাড়িটা
খুব সুন্দর করে সাজিয়েছে আজ। সুগার জন্মদিন বলে কথা, অনেকদিন বিজ্ঞ সুগার পিছনে লাগা হয়নি। ও, আপনাদের তো বলাই হয়নি, সুগা এখন কোন কোম্পানিতে চাকরি করে শুনেছি, বেশ মোটা মাইনে পায়। রোজ সকালে মা আসছি বলে বেরিয়ে যায়, আর সন্ধ্যা হলে উফ বাবা আর পারছি না বলে ঘরে ঢোকে। সাথে সুগা এখনো আয়ুকে ভালোবাসে, আর আয়ু সুন্দরী উচ্চ মাধ্যমিকে 2বার ব্রেক করে পড়াশোনা ছেড়ে এখন রূপচর্চায় মন দিয়েছে। কোন সরকারি চাকরিওয়ালা ছেলেকে বিয়ে করা তার জীবনের একমাত্র লক্ষ্য। হ্যাঁ, মাঝে মাঝে সুযোগ পেলে আমাকে লাইন মেরে যায়, সেটা আলাদা ব্যাপার। সবার নিমন্ত্রণ আজ সুগার পার্টিতে, তাই মরকটগুলো এসে হাজির হলো। রুম থেকে বেরোতে জিমিনের দিকে চোখ পড়লো। আহা, কি সাজ সেজেছে, যেন সুগার জন্মদিন নয়, তাদের দুজনের বিয়ে। ওই যে কারণ, ক্রাশের জন্মদিন বলে কথা। সুগার বাড়িতে বেশ ভিড়। ভিড়ের মধ্যে একজনকে দেখে আমার মনের টিউবলাইটটা জ্বলে উঠলো। ওই যে আমার তে। না, যাই এবার নিজের সেটিংটা করেই আসি। কিন্তু যাওয়ার কথা ভাবতেই সামনে এসে দাঁড়ালো আয়ু। হাই জাঙ্কুক। হ্যালো, আমায় কেমন দেখতে লাগছে? ভালো। তোমাকে পটানোর মতো ভালো তো? একদম বেকার লাগছে তোকে দেখতে। আমি তো ছাড়, কোনো কাকতাড়ুও পড়বে না তোকে দেখে। আয়ুর আগে গজগজ করতে করতে চলে গেল। ওই যে কালো বিড়াল আর আয়ু, দুজনকে রাস্তায় দেখলে আর কোনো সবুজ হয় না। দেখি তবু একবার ট্রাই করে, না হলে এত ভালো সুযোগ হাতছাড়া হয়ে যাবে। সুগা কেক কেটে সবাইকে খাওয়ালো, বেশ আপ্যায়ন করেছে বেটা। একটা কেক নিয়ে সামনে গিয়ে দাঁড়ালাম। তে, এক্সকিউজ মি কেক। তে আমার মুখের দিকে তাকিয়ে উত্তর দিল, ওটা এক্সকিউজ মি না, এক্সকিউজ মি। আর হ্যাঁ, আমি এখন আর কেক পছন্দ করি না। কষ্ট পেলাম, তবু মনে মনে ভাবলাম আজকে প্রপোজটা সেরে নি। তে, তোমায় কিছু বলার ছিল। তে আমায় থামিয়ে দিয়ে বলে উঠল, বলো তো, তোমায় কিছু বলার ছিল। কোন টেন্সড? ইয়ে মানে কালকে বলবো। ও মাই গড, কেউ বাঁচাও আমায়। তুই তো এখন আরো স্মার্ট হয়ে গেছে। ছোটবেলায় তো তবু প্রপোজ করার পর কোয়েশ্চেন করেছিল, এখন তো প্রপোজ করার আগে কোয়েশ্চেন করছে। তারপর এই ইংরেজির চক্করে পড়ে প্রেস্টিজের ব্যান্ড বেজে গেছে আমার। পালিয়ে এলাম মরকটগুলোর কাছে এবং সিদ্ধান্ত গ্রহণ করলাম যে এইসব ছেড়ে এখন খাবারের দিকে মন দেওয়া উচিত। দৌড় দিলাম, থালা হাতে নিয়ে এটা ওটা তুলে ভর্তি করে ফেললাম। উফ, কোথাও বসে জম্পেশ করে খাওয়া হবে। আরে সুগা আসতে দেখি, আসুক, কিছু তো ব্যবস্থা করতেই হবে ওর। সাথে সাথে পেন রেডি করলাম। আমার পাশে দাঁড়ানো ছিল আয়ু। ইয়োনোকে ইশারা করলাম, ইয়োনো ধাক্কা দিল, আর আয়ুর প্লেট পড়লো তের গায়ে। সর্বনাশ! একটুর জন্যই বেটা সুগা সরে গেল, আর তে এসে দাঁড়ালো। আজ তো আমি গেলাম। তার গোল গোল চোখগুলো আমার দিকে তাক করা। পুরো জামাটা ওর একেবারে নষ্ট হয়ে গেছে খাবার পরে। পায়ের কাছে গড়াগড়ি খাচ্ছে চিকেন কারি।